অসমাপ্ত ভালোবাসার দ্বিতীয় পর্ব। বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কিন্তু ভাগ্যের চাকা যে উল্টো দিকে ঘুরতে শুরু করেছে, তার আভাস পেতে আমাদের আরো কয়েকটা দিন বাকি ছিল। মানুষ বলে সুখের দিনগুলো খুব দ্রুত ফুরিয়ে যায়, আর কষ্টের রাতগুলো যেন কাটতেই চায় না। আমাদের গল্পের আকাশটা যখন সবেমাত্র রঙিন হতে শুরু করেছিল, ঠিক তখনই এক টুকরো কালো মেঘ এসে সবটা অন্ধকার করে দিল। আমি জানতাম না নিয়তি আমাদের জন্য কতটা নিঠুর। একটা পরীক্ষা লিখে রাখছে। সেই পরীক্ষার শুরুটা ছিল এক মেঘলা বিকালের একটি ফোন কল দিয়ে। সেই দিন সারাটা দিন নীলিমার কোনো খোঁজ ছিল না। ভার্সিটিতে ও আসেনি, আবার ওর ফোনটাও বন্ধ পাচ্ছিলাম। মনের ভিতর একটা অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, যেন খুব খারাপ কিছু ঘটতে চলেছে। সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে ওর ফোন থেকে একটা টেক্সট এলো। রাত 8টায় পার্কের সেই পুরনো বেঞ্চটাই থেকো, তোমার সাথে শেষবারের মতো কিছু কথা আছে। নীলিমার মেসেজ দেখার পর আমার বুকটা কেমন যেন কেঁপে উঠলো। আমি পাগলের মতো পার্কের দিকে ছুটলাম। পার্কে গিয়ে দেখি ও অন্ধকারের মাঝে একা বসে আছে। ওর মুখটা দেখা যাচ্ছিল না, কিন্তু ওর কান্নার শব্দটা আমি পরিষ্কার শুনতে পারছিলাম। আমি ওর কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখতেই ও আমায় জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যে মেয়েটা সবসময় হাসতে হাসতে চারপাশটা মাতিয়ে রাখতো, আজ সে এভাবে ভেঙে পড়ছে কেন? অনেকক্ষণ পর ও ভেজা গলায় বলল, বাবা সব জেনে গেছে, আর ওরা আমার বিয়ে ঠিক করেছে আগামী মাসে। ছেলে লন্ডন থাকে, বাবার খুব কাছের বন্ধুর ছেলে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বাবা তার সম্মানের দোহাই দিয়ে আমাকে চুপ করিয়ে দিয়েছেন। নীলিমার কথাগুলো শোনার পর মুহূর্তের মধ্যেই মনে হলো আমার চারপাশের পৃথিবীটা থমকে গিয়েছে। আমাদের সেই সোনালী স্বপ্নগুলো, রিকশায় বসে ভেজা শহর দেখা, আর সেই লাইব্রেরির নিব্রত কোণে কাটানো মুহূর্তগুলো, সবকিছু কি তবে নিছক স্মৃতি হয়ে যাবে? কিছুক্ষণ পর আমি ওর হাত দুটো শক্ত করে ধরে বললাম, নীলিমা চলো আমরা কোথাও পালিয়ে যাই, যেইখানে কেউ আমাদের চিনবে না। ও আমার দিকে তাকালো। সেই চোখে ভালোবাসা ছিল ঠিকই, তবে তার চেয়েও বেশি ছিল একরাশ অসহায়তা। ও ফিস ফিস করে বলল, আমি যদি পালিয়ে যাই তাহলে আমার ছোট ভাইটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আমার বাবা সমাজে মুখ দেখাতে পারবে না। আমি কি করে এতগুলো মানুষকে ধুলোয় মিশিয়ে নিজের সুখ খুঁজবো? সেই দিন আমি বুঝলাম, ভালোবাসা মানেই শুধু জয় করা নয়। ভালোবাসার মানে কখনো কখনো নিজের প্রিয় মানুষটাকে অন্যের হাতে সঁপে দিয়ে সারা জীবনের জন্য একা হয়ে যাওয়া। সেই রাতে দীর্ঘক্ষণ কেউ কোনো কথা বলিনি, শুধু পার্কের সেই বেঞ্চটাতে বসে দুজন দুজনকে শেষবারের মতো অনুভব করার চেষ্টা করছিলাম। কারণ আমরা দুজনই জানতাম কাল থেকে আমাদের পথ আলাদা হয়ে যাবে। শহর জুড়ে উৎসবের আমেজ, আলোকসজ্জায় সেজেছে নীলিমাদের বাড়িটা। দূর থেকে ভেসে আসছে সানায়ের সুর, অথচ সেই সুরটা আমার কানে এসে বিঁধছে বিষাক্ত তীরের মতো। যে বাড়িতে আমি একদিন হাসি মুখে যাওয়ার স্বপ্ন দেখতাম, আজ সেই বাড়ির সামনে দিয়ে যেতেও আমার বুকটা ফেটে যাচ্ছে।
চারপাশের মানুষগুলো কত খুশি, কত আনন্দ, কিন্তু কেউ জানে না এই আলোকসজ্জার আড়ালে একটা প্রাণ নিব্রতে ঘুরে মরছে। নীলিমার বিয়ের আর মাত্র 3 দিন বাকি। এই কয়েকটা দিন আমাদের কোনো কথা হয়নি। ও হয়তো ব্যস্ত ওর গয়না আর শাড়ির পছন্দে, অথবা ও হয়তো আমার মতো ঘরের কোণে বসে নীরবে চোখের জল ফেলছে। আমি জানি না, মাঝে মাঝে ভাবি একবার গিয়ে কি ওর হাতটা ধরবো, বলবো সব ছেড়ে আমার সাথে চলে আসো। কিন্তু পরক্ষণেই ওর সেই অসহায়তা মুখটা মনে পড়ে। ওর বাবার সম্মান ও ওর পরিবারের ভবিষ্যৎ, এসবের কাছে আমার ভালোবাসা যেন বড্ড তুচ্ছ হয়ে দাঁড়িয়েছে। জানেন, সবচেয়ে বড় যন্ত্রণা হলো যখন আপনি জানেন আপনার প্রিয় মানুষটা অন্য কারোর হতে চলেছে, অথচ আপনার কিছুই করার নেই। আমি সারাদিন নীলিমাদের বাড়ির কাছের সেই মোড়টায় দাঁড়িয়ে থাকতাম। যদি একবার ওকে বারান্দায় দেখা যায়, যদি একবার শেষবারের মতো ওর চোখের দিকে তাকানো যায়। হঠাৎ একদিন দেখলাম ও লাল একটা শাড়ি পরে ছাদে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়েও ও মুখটা ঘুরিয়ে নিল। আমি বুঝলাম ও নিজেকে শক্ত করার চেষ্টা করছে। ও চাচ্ছে না আমি আর ওর সামনে আসি, কারণ আমার উপস্থিতি ওর মনের যুদ্ধটাকে আরো কঠিন করে দিচ্ছে। আমি বাড়ি ফিরে এসে আমাদের পুরনো সব স্মৃতিগুলো পুড়িয়ে ফেলার চেষ্টা করলাম, কিন্তু কাগজ পুরানো সহজ, মনের ভিতর গেঁথে থাকা কি ছবিগুলো মোছা যায়? তো এভরিওয়ান, এখানেই পার্ট 2 শেষ করছি। পার্ট 2 কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।